আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা এমন এক আন্তর্জাতিক ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে দাঁড়িয়ে আছি, যা শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বের অর্থনীতির গতিপথ পাল্টে দিতে পারে। আপনারা কি জানেন? বিশ্বের অন্যতম প্রপেধাপে বুঝি ট্রাম্প বারবার বলছেন, তাদের একটি সামরিক হামলার প্রস্তুতি এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল যেন যুদ্ধ কেবল সময়ের অপেক্ষা। কিন্তু শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে, সেই বিশাল সামরিক হামলাটি স্থগিত করা হলো। ভাবছেন, কি কারণে হলো এটা? এই স্থগিতাদেশের পেছনে কার হাত ছিল? আমেরিকা কি সত্যিই কূটনৈতিক চাপে পড়েছে, নাকি এটা কোনো বড় খেলার অংশ? আজকের এই ভিডিওতে আমরা শুধু ঘটনাগুলো জানব না, এর গভীর বিশ্লেষণ করব। কারণ এই ঘটনাগুলো শুধু সামরিক হামলার স্থগিতাদেশ নয়, এটা এক বিশাল অর্থনৈতিক এবং কূটনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চলুন শুরু করা যাক। উত্তেজনা সৃষ্টি বন্ধুরা, কল্পনা করুন এমন একটি দৃশ্য যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্র একটি দেশের উপর পূর্ণমাত্রার সামরিক আঘাত হানতে প্রস্তুত। ক্ষেপণাস্ত্র প্রস্তুত, সামরিক প্রস্তুতি সম্পূর্ণ। এমন এক পরিস্থিতিতে যখন রক্তক্ষয়ী যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে, হঠাৎ করেই সব থেমে গেল। হঠাৎ করে একটি ডেডলাইন ৩ ঘোষণা করা হলো। হঠাৎ করে একটি সমঝোতার জন্য সময় দেওয়া হলো। এই ঘটনাটা আমাদের প্রশ্ন করতে বাধ্য করছে, এই খেলাটা কার নিয়ন্ত্রণে? কে কাকে থামালো? আর এই স্থগিতাদেশের নেপথ্যে কি কেবল শান্তি, নাকি আরও বড় কোনো কৌশলগত চাল? উত্তেজনার পটভূমি আমরা জানি। গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্য বরাবরই ছিল এক জ্বলন্ত আগ্নেয়গিরি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যেকার ঐতিহাসিক বৈরিতাটা কেবল সীমান্ত বা আদর্শগত নয়, এটা একটা গভীর অর্থনৈতিক এবং কৌশলগত লড়াই। ইরান, যা পারমাণবিক কর্মসূচির কারণে এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ রুটগুলোর উপর তার প্রভাবের কারণে আন্তর্জাতিক মহলে সবসময় সন্দেহের চোখে দেখা হয়। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইরানের ক্ষমতাকে খর্ব করা। দীর্ঘদিন ধরে ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা একযোগে নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে। ইরানের বন্দরগুলো অবরোধ, তেল রপ্তানির উপর বিধিনিষেধও সবই ছিল এই অর্থনৈতিক চাপ সৃষ্টির অংশ। কিন্তু এই চাপ বন্ধুরা কি কাজ করছিল, নাকি এটা কেবল একটি নাটকের মঞ্চায়ন? মেইন ইভেন্টস, স্থগিতাদেশের রহস্য। এবার আসা যাক মূল ঘটনাটায়। যখন সামরিক হামলার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, তখন হঠাৎ করেই এই হামলা স্থগিত করার ঘোষণা আসে। খবরগুলো বলছে এই স্থগিতাদেশের পেছনে কোনো একক শক্তি নেই, বরং এটা এসেছে মধ্যপ্রাচ্যের কিছু গুরুত্বপূর্ণ নেতার সম্মিলিত অনুরোধে। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার, এই ৩ দেশের নেতৃত্ব থেকে কূটনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। তারা বলেছে এই মুহূর্তে রক্তপাত হলে পুরো অঞ্চলটি এক ভয়াবহ ধ্বংসের দিকে চলে যাবে। এই অনুরোধের ফলে যুক্তরাষ্ট্র একটি আপৎকালীন বিরতি নেয়। তারা ইরানকে একটি সময়সীমা বা ডেডলাইন দিয়েছে। এই সময়সীমার মধ্যে ইরানকে নিজেদের নীতি পরিবর্তন করে সমঝোতার টেবিলে বসতে হবে। কিন্তু শুধু হামলা স্থগিত করাই শেষ কথা নয়। এই স্থগিতাদেশের সঙ্গে সঙ্গে যে অর্থনৈতিক পরিবর্তনগুলো এসেছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন বন্ধুরা, যুক্তরাষ্ট্র এখন ইরানের তেল রপ্তানি চালু রাখতে কিছুটা নরম অবস্থানে গেছে। এর মানে কি? এর মানে হলো আমেরিকা এখন বুঝতে পারছে যে এই অঞ্চলে জ্বালানি সরবরাহ লাইন পুরোপুরি বন্ধ করে দেওয়াটা কেবল অর্থনৈতিকভাবে কার্যকর নয়, বরং তা তাদের নিজেদের জন্যও বিপদ ডেকে আনছে। ইরানের বন্দর অবরোধ এবং তেল নিষেধাজ্ঞাগুলো আংশিকভাবে শিথিল করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটা একটা বিশাল পরিবর্তন, কারণ আন্তর্জাতিক বাজার সবসময় স্থিতিশীলতা চায়, আর এই অস্থিরতা বজায় রাখাটা কোনো পরাশক্তির পক্ষে দীর্ঘমেয়াদে লাভজনক নয়। ইমপ্লিকেশনস, কোনো দিকে যাচ্ছে খেলা? এখন প্রশ্ন হলো, এই শিথিলতা কি দুর্বলতা নাকি নতুন কৌশল? প্রথমত, যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে বোঝা যাচ্ছে যে তারা সামরিক শক্তি প্রয়োগের পাশাপাশি কূটনৈতিক চাপ সৃষ্টি করতেও শিখছে। তারা জানে কেবল বোমা মেরে কোনো সমস্যা সমাধান হয় না। দ্বিতীয়ত, আমরা একটা বড় অর্থনৈতিক ধাঁধা দেখছি, তেল নিষেধাজ্ঞা। প্রথমে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কেনার উপর কড়াকড়ি করেছিল, কিন্তু পরিস্থিতি বদলাতেই তারা সেই নিষেধাজ্ঞা আবার শিথিল করেছে। এই ঘটনাটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে আইন বা নিয়ম কোনো স্থায়ী জিনিস নয়। এটা হলো বাজারের চাহিদা আর শক্তির ভারসাম্যের খেলা। যখন জ্বালানি সরবরাহকারী দেশগুলো
যেমন রাশিয়া নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে, তখন বৃহৎ শক্তিগুলো বাধ্য হয় তাদের অবস্থান নরম করতে। আর এই প্রসঙ্গে ভারতের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য তারা রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে। এটা কেবল একটি দেশের সিদ্ধান্ত নয়, এটা বিশ্ব অর্থনীতিতে একটি শক্তিশালী বার্তা। এর মানে হলো পশ্চিমা চাপ যতই আসুক না কেন, জ্বালানির চাহিদা এবং জাতীয় স্বার্থ অনেক বড়। ডিপ ডাইভ। গোপন আলোচনা ও আঞ্চলিক সবচেয়ে চাঞ্চল্যকরা বলছেন। গোপন আলোচনা আঞ্চলিক চাপপ্রস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে গোপন আলোচনা চলছে। দেখুন বন্ধুরা, যখন দুই বিপরীত মেরুর শক্তি গোপনে কথা বলতে শুরু করে, তখন বুঝতে হবে যে সামরিক সংঘাতের পথটা এখন ক্রমশ সংকীর্ণ হচ্ছে। আলোচনা চলছে মানে সমাধান খোঁজা হচ্ছে। কিন্তু একটা বিষয় মানে সমনে রাখতে হবে, বিশ্লেষকরা বলছেন, যদিও হামলা স্থগিত হয়েছে, কিন্তু সামরিক প্রস্তুতিগুলো ইতোমধ্যে সম্পন্ন, অস্ত্রগুলো প্রস্তুত। তাই যে কোনো মুহূর্তে কোনো একটি ছোট ঘটনা বা ভুল বোঝাবুঝি ট্রাম্পের কারণে পরিস্থিতি আবার চরম যুদ্ধের দিকে মোড় নিতে পারে। এই ঝুঁকিটা এখনও আকাশছোঁয়া। বাংলাদেশ এরই ভূরাজনৈতিক অস্থিরতা আমাদের মতো দেশগুলোর জন্য সরাসরি প্রভাব ফেলে। আমরা সরাসরি যুদ্ধে জড়িত না হলেও আমরা এর অর্থনৈতিক মূল্য বহন করি। বন্ধুরা, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে তখন কি ঘটে? তেলের দাম বাড়ে, গ্যাস এবং অন্যান্য জ্বালানির দাম বাড়ে, আর এর সরাসরি শিকার হই আমরা। যদি এই অঞ্চলে কোনো বড় ধরনের সংঘাত শুরু হয়, তবে বিশ্বজুড়ে সাপ্লাই চেইন ভেঙে পড়বে। এর অর্থ হল বাংলাদেশে প্রয়োজনীয় কাঁচামাল, ওষুধপত্র, এমনকি খাদ্যপণ্য আমদানির খরচ অনেক বেড়ে যাবে। আমাদের অর্থনীতি, যা জ্বালানি আমদানির উপর অত্যন্ত নির্ভরশীল, তা এই অস্থিরতা থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল শান্তি বজায় রাখা। কারণ শান্তি আমাদের অর্থনীতিকে সচল রাখতে পারে। বন্ধুরা, আজকের এই ঘটনাগুলো আমাদের শিখিয়ে গেল যে আন্তর্জাতিক রাজনীতি কোনো সরল রেখায় চলে না। এটা হলো শক্তি, কূটনীতি এবং অর্থনৈতিক স্বার্থের এক জটিল প্যাঁচ। যুক্তরাষ্ট্রের এই কৌশলগত পিছুহটা কি তাদের দুর্বলতা, নাকি এটা এক নতুন আরও শক্তিশালী কূটনৈতিক